ফাইল নাম্বার 25। মানুষের কার্যাবলী পরিবেশ অবলম্বন টিকা লেখো। এক স্থিতিশীল উন্নয়ন বা সুস্থির উন্নয়ন হলো এমন একটি ধারণা যাতে পরিবেশে খুব বেশি ক্ষতি না করে পরিবেশকে মানুষ ও অন্যান্য প্রাণীদের সুস্থিতভাবে বাসযোগ্য করে তোলা সম্ভব। আবার বলা যায় সুস্থিত উন্নয়ন হলো এমন এক ধরনের উন্নয়ন যা ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে বা তাদের কোনো ক্ষতি না করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করতে পারে। স্থিতিশীল উন্নয়নের কর্মসূচি: এক, বিভিন্ন সম্পদে বহুমুখী ব্যবহার করা। 2, সম্পদের সীমিত ও পরিকল্পিত ব্যবহার। 3, সম্পদের ব্যবহারে মান উন্নয়নের প্রযুক্তি ব্যবহার বাড়ানো। 4, সম্পদের অপচয় রোধের মাধ্যমে সুস্থিত উন্নয়ন করা। প্রশ্ন 2, চিপকো আন্দোলন। চিপকো কথা অর্থ জড়িয়ে ধরা। অরণ্য রক্ষার জন্য গাছকে জড়িয়ে ধরে তাকে কাটতে না দেবার যে আন্দোলন সেটি চিপকো আন্দোলন নামে খ্যাত। আন্দোলনের সূত্রপাত উত্তরাঞ্চলে গাড়োয়াল হিমালয়ে অরণ্য রক্ষার জন্য বিগত শতকের 60 ও 70 দশকে আন্দোলন শুরু হয়েছিল। ঠিকাদাররা গাছ কাটতে এলে গ্রামবাসীরা বিশেষ করে গ্রামের মহিলারা প্রতিবাদ করে এবং গাছকে জড়িয়ে ধরে গাছ কাটতে বাধা দেন। পৃষ্ঠা 179। গাছ কাটার বিরুদ্ধে প্রতিরোধে সামিল হয়েছেন বিশিষ্ট পরিবেশবিদ সরলাবেন, সুন্দরলাল বহুগুণা, চণ্ডীপ্রসাদ ভাট, অন্যান্য বহু মানুষ। এই আন্দোলনকে চিপকো আন্দোলন নামে খ্যাত। ফলাফল: 1, এই আন্দোলনের ফলে হিমালয় পার্বত্য অঞ্চলে বহু বছর কোনো গাছ কাটা হয়নি। 2, সারা দেশের বৃক্ষরক্ষার তৎপরতা দেখা যায়, ফলে পরিবেশ অনেকখানি সুরক্ষিত ছিল। প্রশ্ন 3, নর্মদা বাঁচাও আন্দোলন। মধ্যপ্রদেশের অমরকণ্টক পর্বত থেকে সৃষ্ট নর্মদা নদীটি পশ্চিমে প্রবাহিত হয়ে খাম্বাত উপসাগরে পড়েছে। সরকার এই নদীর গতিকে রুদ্ধ করে মূল নদীতে 10টি বড় বাঁধ এবং উপনদীগুলোতে 30টি বড় বাঁধ এবং 135টি মাঝারি বাঁধ এবং 3000টি ছোট বাঁধ নির্মাণের পরিকল্পনা করেন। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বহু জমি প্লাবিত হবে, প্রায় 3,20,000 জন মানুষ অবাস্তুচ্যুত হবেন, যা বাস্তুতন্ত্র ব্যাহত হবে। বাঁধ নির্মাণের প্রতিবাদে যে আন্দোলন হয়েছিল সেটি নর্মদা বাঁচাও আন্দোলন নামে খ্যাত। আন্দোলনের সূত্রপাত কি? মেধা পাটেকর, বাবা আমতে প্রমুখ পরিবেশবাদীগণ এই আন্দোলনের প্রথম সোচ্চার হন। পরে হাজার হাজার ভূমিপুত্র আন্দোলনের সর্বনিরায় ফলাফলে আন্দোলনের ফলে মানুষ পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছিল। প্রশ্ন 4, সাইলেন্ট ভ্যালি আন্দোলন। উত্তর কেরলের পালঘাট জেলার বনসমৃদ্ধ উপত্যকা সাইলেন্ট ভ্যালি বলা হয়। এই উপত্যকার মধ্যে প্রবাহিত কুন্তি নদীর ওপর বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করার প্রকল্প নেওয়া হয়। এই প্রকল্পের প্রতিবাদে যে আন্দোলনের সূত্রপাত সেটি সাইলেন্ট ভ্যালি আন্দোলন নামে খ্যাত। আন্দোলনের সূত্রপাত: উপত্যকাটি ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, এখানে কয়েকশো প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী বৈচিত্র্য রয়েছে। জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করলে এখানকার বাস্তুতন্ত্র সম্পূর্ণ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া বহু উদ্ভিদ ও প্রাণী বৈচিত্র্য ধ্বংসপ্রাপ্ত হবে ও বহু প্রাকৃতিক সম্পদ বিনষ্ট হবে। প্রাকৃতিক সম্পদের রক্ষার্থে আন্দোলনের সূত্রপাত হয়। ফলাফল: 1970 দশকে কেরলের শাস্ত্র সাহিত্য পরিষদ KSSP এর উদ্যোগে এই আন্দোলন শুরু হয় এবং শেষ পর্যন্ত প্রকল্প বাতিল হয়। 1985 সালে সাইলেন্ট ভ্যালি এই জাতীয় উদ্যানের স্বীকৃতি পায়। প্রশ্ন 5, তেহরি বাঁধ বিরোধী আন্দোলন। উত্তরাঞ্চলে পাহাড়ি জেলা তেহরিতে ভাগীরথী এবং ভিলগঙ্গা নদীর সংযোগস্থলে বাঁধ নির্মাণের প্রকল্প গৃহীত হয়। এই নদীতে বাঁধ দিয়ে 2000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, 2,70,000 হেক্টর জমিকে জলসেচের আওতায় নিয়ে আসা ছিল এই প্রকল্পের উদ্দেশ্য। এই বাঁধ নির্মাণের প্রতিবাদী আন্দোলনের সূচনা হয়। আন্দোলনের সূত্রপাত: যে সমস্ত ক্ষতির আশঙ্কায় আন্দোলনের সূত্রপাত হয়েছিল সেগুলি হল: 1, বাঁধ নির্মাণের কারণে অঞ্চলে ভৌত পরিবেশ নষ্ট হওয়ার সম্ভাবনা। 2, জলবায়ুগত পরিবর্তন ঘটনার আশঙ্কা। 3, পার্ক ক্ষয়, মাটি ক্ষয়, ভূতাত্ত্বিকভাবে অস্থির অংশে ভূমিকম্প ঘটাতে পারে। 4, 112টি গ্রামে প্রায় 1,25,000 মানুষের বাস্তুচ্যুত হওয়ার সম্ভাবনা। ফলাফল: সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে এই আন্দোলন শুরু হয় এবং আন্দোলন খুব জনপ্রিয় হয়, ফলে বাঁধ নির্মাণ আপাতত বন্ধ আছে। প্রশ্ন 4, ভোপাল গ্যাস দুর্ঘটনা। 1984 সালে 3রা ডিসেম্বর মধ্যরাতে ভোপালে ইউনিয়ন কার্বাইড কারখানা থেকে বিষাক্ত গ্যাস বের হওয়ার ফলে এক ভয়ানক পরিবেশ দুর্ঘটনা ঘটে। ওই কারখানা থেকে মাত্র এক রাতে 36 টন মিথাইল আইসোসায়ানেট বা মিগ গ্যাস বাতাসে মিশে এই দুর্ঘটনা ঘটায়। এই গ্যাসের সংস্পর্শে মানুষের ফুসফুস সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, কর্নিয়া পড়ে গিয়ে বহু সংখ্যক লোকের চোখ অন্ধ হয়ে যায় এবং অনেক লোকের মৃত্যু ঘটে এবং একে ভোপাল গ্যাস দুর্ঘটনা বলে। ফলাফল: সরকারি মতে 2500 জন, ব্যক্তি সরকারের মতে প্রায় 10,000 মানুষের মৃত্যু হয়। 2 লক্ষ মানুষ পরোক্ষভাবে আক্রান্ত হয়। পৃষ্ঠে 180। 3, আক্রান্ততে অনেকেই পঙ্গু হয়ে পড়ে। 4, আক্রান্ততে অনেকেরই জিনগত বৈশিষ্ট্যে পরিবর্তন ঘটে। 5, প্রসূতি মায়েরা বিকলাঙ্গ শিশুর জন্ম দেয়। 6, ভোপাল গ্যাস দুর্ঘটনা পৃথিবীর বৃহত্তম শিল্প দুর্ঘটনা বলে বিবেচিত। প্রশ্ন 7, চেরনোবিল দুর্ঘটনা। 1986 সালে 26 এপ্রিল রাতে ইউক্রেনের চেরনোবিল শহরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পরমাণু চুল্লিতে বিরাট বিস্ফোরণ ঘটে, যা চেরনোবিল দুর্ঘটনা নামে পরিচিত। বিজ্ঞানীরা চুল্লির নিরাপদ ব্যবস্থা ছিন্ন করে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করছিলেন। ফলে চুল্লির ভিতরে ইউরেনিয়াম জ্বালানি দণ্ড ভয়ঙ্কর গরম হয়ে ওঠে বিস্ফোরিত। এর ফলে 3000 বর্গ কিলোমিটার এলাকায় তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়ে। ফলাফল: 31 জন মানুষ মারা যায়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 209 কর্মীকে
হাসপাতালে ভর্তি করা হয়। 2 পরিবেশ ভয়ঙ্করভাবে দূষিত হয়। 3 এই দুর্ঘটনার ফলে পার্শ্ববর্তী কৃষিজমি চাষে অনুপযুক্ত হয়ে পড়ে। এসব এলাকার জমি ফুল ফল গ্রহণে অনুপযুক্ত হয়ে পড়ে। 4 তেজস্ক্রিয়তার প্রভাবে খামারে গরু বাছুর বিকৃত সন্তান জন্ম দেয় এবং এদের মাংস ও দুধেও তেজস্ক্রিয়তার লক্ষণ ফুটে ওঠে। বিজ্ঞানীদের অনুমান ছিল যে দুর্ঘটনার প্রভাব আগামী 100 বছর ধরে চলবে। জেনে রাখো, চেরনোবিল দুর্ঘটনা উত্তপ্ত স্টিম, ধোঁয়া, দাহ্য গ্রাস এবং তেজস্ক্রিয় রশ্মিতে দুর্ঘটনাস্থলে 30 কিলোমিটার ব্যাসার্ধ আকাশ ঢেকে যায়। প্রশ্ন 8, মিনামাটা বিপর্যয়। 1953 থেকে 1960 সালের মধ্যে জাপানের মিনামাটা উপসাগরীয় অঞ্চলে বহু গ্রামীণ বাসিন্দারা ওই উপসাগরে মাছ খেয়ে মারা যায়, অনেকে পঙ্গু হয়ে পড়ে, কি মিনামাটা বিপর্যয় বলা হয়। বিপর্যয়ের কারণে ওই অঞ্চলে চিসো কেমিক্যাল নামে এক ফ্যাক্টরিতে রং তৈরি হতো, যার বর্জ্য হিসেবে মিনামাটা উপসাগরে যা ফেলা হতো তাদের প্রচুর মিথাইল মার্কারি ছিল। মিথাইল মার্কারি মাছের দেহ থেকে মানুষের দেহে যায় ও মানুষের মৃত্যু ঘটে। ফলাফল, ওই মাছকে 52 জন মানুষ আক্রান্ত এবং 17 জন মানুষ মারা যায়। মিনামাটা উপসাগরের জল দূষিত হয়, সেখানকার বাস্তুতন্ত্র বিনষ্ট হয়। 2 পরবর্তীকালে রং নির্মাণের সীসার ব্যবহার হ্রাস করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রশ্ন 9, ফুকুশিমা রাসায়নিক দুর্ঘটনা। 2011 মার্চ জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 5টি চুল্লিতে ব্যাপক বিপর্যয় ঘটে। দুর্ঘটনার কারণ, এই বিপর্যয়ে সরাসরি মানুষের হাত নেই। ভূমিকম্প ও সুনামির কারণে পরমাণু কেন্দ্রের মধ্যে সমুদ্রের জল ঢুকে যায়। সে কারণে পরমাণু কেন্দ্রে 5টি চুল্লিতে বিপর্যয় ঘটে। এর মধ্যে হাইড্রোজেন বিস্ফোরণে 3টি চুল্লির ছাদ উড়ে যায়। ফলাফল 1, তেজস্ক্রিয় জল সমুদ্রে মিশছে, তাই সমুদ্রের জল সম্পূর্ণ বিপদসীমার উপরে উঠে গেছে। 2 জাপানের পরমাণু নিরাপত্তা সংস্থার কর্তাদের মধ্যে বিপর্যয়ের যে তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়েছে তাদের বাতাস, সমুদ্র এবং খাবারের জলে তার মারাত্মক প্রভাব পড়েছে। পৃষ্ঠা 181। 3 বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে যদি এই কেন্দ্রে বিস্ফোরণ হয় তবে এর বিকিরণের মাত্রা চেরনোবিলকেও ছাড়িয়ে যাবে। প্রশ্ন 10, গঙ্গা অ্যাকশন প্ল্যান। প্রায় 2500 কিলোমিটার দীর্ঘ গঙ্গা নদী আজ দূষণে আক্রান্ত। বিশেষ করে মোহানা থেকে 600 কিলোমিটার উৎসের দিকে এই নদী সর্বাধিক দূষিত। নানাবিধ কারণে আমাদের প্রাণস্বরূপ গঙ্গা দূষিত হয়েছে। গঙ্গাকে দূষণমুক্ত করতে যে প্রকল্প গৃহীত হয়েছে তা গঙ্গা অ্যাকশন প্ল্যান নামে পরিচিত। সময়কাল 1986 সালে 14 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বারাণসী শহরে প্রকল্পের সূচনা হয়। কর্মসূচি 1, প্রথম শ্রেণী 25টি শহরে পয়ঃপ্রণালীর জল পরিশোধন করে গঙ্গায় ফেলার ব্যবস্থা। 2, গঙ্গার তীরে ইটভাটা জাতীয় কারখানা না রাখা। 3, গঙ্গায় যাতে সারা বছর জলপ্রবাহ বজায় রাখে তার ব্যবস্থা করা যায়। নদীর পলি অপসারণ করা। 5, দূষিত জল যাতে গঙ্গায় না পড়ে তার ব্যবস্থা করা। 6, গঙ্গার পাড়ে অবস্থিত কারখানাগুলি যাতে নোংরা জল ও বর্জ্য নদীতে না ফেলে তার জন্য সজাগ থাকা ইত্যাদি। উদ্দেশ্য 1, গঙ্গার জল দূষণমুক্ত করে পুরনো বাস্তুতন্ত্র বজায় রাখা। 2, নদীর গভীরতা বা নাব্যতা বজায় রাখা। 3, নদীর জলকে পানযোগ্য করে তোলা। 4, গঙ্গার পাড়ে ভাঙন রোধ করা। 5, গঙ্গার পার্শ্ববর্তী অঞ্চলে পরিবেশ সুস্থিত ও সুন্দর রাখা। প্রশ্ন 11, গ্রিন বেঞ্চ। গ্রিন বেঞ্চ হল পরিবেশ সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য গঠিত বেঞ্চ। ভারতের মহামান্য সুপ্রিম কোর্ট বিভিন্ন রাজ্যের হাইকোর্টগুলোতে পরিবেশ বিষয়ক মামলা নিষ্পত্তির জন্য বেঞ্চ গঠনের নির্দেশ দেয়। আমাদের রাষ্ট্রে 1986 সালে এই বেঞ্চ গঠিত হয়। নিষ্পত্তির ক্ষেত্রে যে সকল বিষয়ের উপর এই আদালতের অভিযোগ করা যায় সেগুলো হলো: 1, পুকুর বা জলাজমি ভরা। 2, যানবাহনের দূষণ। 3, শিল্প কারখানা দূষণ। 2, জঞ্জাল থেকে দূষণ। 5, ক্ষতিকারক শব্দ দূষণ ইত্যাদি। বিশেষ সুবিধা: এই বেঞ্চে যাতে সাধারণ মানুষ সহজেই তাদের সমস্যার কথা জানাতে পারে তার জন্য সাধারণ চিঠি ও আপিলের সমান মর্যাদা পায়। এই জন্য একে পরিবেশ আদালতও বলা হয়। প্রশ্ন 12, আর্সেনিক দূষণ। কোন অঞ্চলে পানীয় জলে আর্সেনিকের পরিমাণ সাধারণ মাত্রার তুলনায় বেশি হলে সেই জল আর্সেনিক দূষণে দূষিত বলা যায়? পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ভৌম জলে আর্সেনিক মাত্রা অনেক বেশি। আর্সেনিকের উৎস: 1, ভূগর্ভস্থ পাললিক মাটিতে আর্সেনিক থাকে যা ভৌম জলের সাথে উপরে উঠে আসে। 2, কৃষিকার্যে আর্সেনিকযুক্ত কীটনাশকের অতিরিক্ত ব্যবহারে পরিবেশ দূষিত হয়। 3, লোহা ও সীসার আকরিক ও কয়লার মধ্যে আর্সেনিক আছে, তাই সোনা ও সীসার আকরিক গলানোর সময় কয়লা পোড়ালে আর্সেনিক পরিবেশ মেশে। ফলাফল: 1, মানুষের চুলে, নখে, ত্বকে আর্সেনিক মিশে যায় এবং ত্বকে কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে, একে ব্ল্যাক ফুট ডিজিজ বলা হয়। 2, এটি ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ। আর্সেনিকযুক্ত জল পান করলে মূত্রাশয়, ত্বক, ফুসফুস, বৃক্কে, যকৃতে ক্যান্সার সৃষ্টি হতে পারে। প্রশ্ন 13, বিশ্ব উষ্ণায়ন। বায়ুমণ্ডলে নানা ধরনের গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধির জন্য পৃথিবীর তাপমাত্রা ক্রমাগত বেড়েই চলেছে। সারা পৃথিবী জুড়ে উষ্ণতায় ক্রমবর্ধমান অবস্থাকে বিজ্ঞানীরা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলে। দেখা গেছে যে 1900 সাল থেকে 2000 সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে প্রায় 2 ডিগ্রি সেন্টিগ্রেড। ফলাফল: 1, মেরু অঞ্চলে বরফের গলনমালায় সমুদ্রপৃষ্ঠ উচ্চতা বাড়বে। 2, উপকূলের নিচু অংশ জলপ্লাবিত হবে। পৃষ্ঠে 182। 3, দাবানল সৃষ্টি হবে, এতে বনভূমি বিনষ্ট হবার সম্ভাবনা থাকবে। 4, নানা ধরনের উদ্ভিদ ও প্রাণীকুল চিরতরে হারিয়ে যাবে এবং 5, নানাবিধ রোগ ভোগের পরিমাণ বাড়বে।
জেনে রাখো কার্বন ডাই অক্সাইড ছাড়াও জলীয় বাষ্প, মিথেন, নাইট্রাস অক্সাইড, ফ্রেয়ন এবং ওজোন গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী। প্রশ্ন 14, গ্রিন হাউস প্রভাব। শীত প্রধান দেশে শাকসবজি চাষ করার জন্য কাচের ঘর ব্যবহার করা হয়। এই কাচের ঘরকে গ্রিন হাউস বা সবুজ ঘর বলা। এই ঘরে ক্ষুদ্র তরঙ্গরূপে সূর্যরশ্মি প্রবেশ করে কিন্তু বৃহৎ তরঙ্গরূপে প্রতিফলিত হওয়ার সময় কাঁচের দেওয়ালে প্রতিহত হয়ে ঘরেই থেকে যায়, ফলে কাঁচের ঘরটি উত্তপ্ত থাকে এবং শাকসবজির চাষ ভালো হয়। সূর্য থেকে আগত রশ্মি কাঁচের ঘরের মধ্যে দিয়ে আসছে, কাঁচের ঘরের মধ্যে ক্ষুদ্র তরঙ্গে শোষণ ঘটছে। পৃথিবী থেকে দীর্ঘ তরঙ্গে তাপ বিকিরণ করছে, কাঁচের ঘরের মধ্যে আবদ্ধ তাপ থাকছে। ফরাসি গণিতবিদ জোসেফ ফুরি, JOSEPH ফুরি, FOURIE পৃথিবীর বায়ুমণ্ডলকে সবুজ ঘরের সাথে তুলনা করেছেন। পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে সূর্যরশ্মির ক্ষুদ্র তরঙ্গরশ্মির রূপে পৃথিবীতে আসে, কিন্তু এই তাপতরঙ্গ যখন বৃহৎ তরঙ্গরূপে ফিরে যায় তখন বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস, ধূলিকণা, জলীয় বাষ্প প্রভৃতি পৃথিবীকে যে আস্তরণের মতো ঢেকে রাখে সেই আস্তরণে বাধাপ্রাপ্ত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে, ফলে ভূপৃষ্ঠে উষ্ণতা বাড়ে। এই জন্য পৃথিবীকে গ্রিন হাউসের সাথে তুলনা করেছেন। ফলাফল 1, পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে। 2, জলবায়ু পরিবর্তিত হচ্ছে। সমুদ্রপৃষ্ঠে গড় উচ্চতা বৃদ্ধি করছে। 3, 4, হিমবাহে গলন হচ্ছে। 5, কৃষি উৎপাদন ও পানীয় জলের যোগান হ্রাস হচ্ছে। 6, জৈব বৈচিত্র্য সংকট সৃষ্টি হচ্ছে। প্রশ্ন 15, মরুকরণ। পৃথিবীর কোন অংশ ক্রমাগত মরুভূমিতে পরিণত হলে তাকে মরুকরণ বা ডিসার্টিফিকেশন বলা হয়। DESERTIFICTION অর্থাৎ মরুকরণ হলো মরুভূমি আয়তন বৃদ্ধি। কারণ 1, মরুপ্রান্তে অবাধ চাষবাস। 2, মরুপ্রায় অঞ্চল নির্বিচারে বৃক্ষছেদন। 3, মাটির তলা থেকে অবাধে জল উত্তোলন। 4, পশুচারণ। 5, রাসায়নিক সার ও কীটনাশকের ব্যাপক ব্যবহার মূল কারণ। ফলাফল 1, মাটিতে লবণতার পরিমাণ বাড়ে। 2, জলবায়ু পরিবর্তন হয়। 3, উদ্ভিদহীনতা লক্ষ্য করা যায় এবং ক্যাকটাস জাতীয় উদ্ভিদে বাড়বাড়ন্ত ঘটে। 4, মরুকরণ খরাকে আমন্ত্রণ জানায়। প্রশ্ন 16, ইউট্রিফিকেশন। বাড়িতে ব্যবহৃত ডিটারজেন্ট, কৃষিতে ব্যবহৃত সার থেকে নির্গত ফসফেট যৌগ কোনো বদ্ধ জলাশয়ে সঞ্চিত হলে ওই জলে শৈবাল সাম্রাজ্য তৈরি হয়। বদ্ধ জলাশয়ের শ্যাওলা দ্রুত হারে বৃদ্ধিকে ইউট্রিফিকেশন বলা হয়। ক্ষতিকর দিক: 1, জলে দ্রবীভূত O2 এর মাত্রা হ্রাস পায়, ফলে মাছেদের ও জল প্রাণীদের শ্বাসকার্যে ব্যবহৃত বাধাপ্রাপ্ত হয়। 2, অতিরিক্ত শ্যাওলা জলের উপর মোটা আস্তরণ তৈরি করে, ফলে জলে বসবাসকারী উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে না পেরে মারা যায়। পৃষ্ঠা 183। 3, অতিরিক্ত শ্যাওলা ঘনত্বের জন্য নৌকা জাহাজ চালানো অসুবিধা। এসব শৈবাল এক ধরনের বিষ নির্গমন করে যা গবাদি পশুর মৃত্যুর কারণ হতে পারে। প্রশ্ন 17, ফাইলিন। 2013 সালে বঙ্গোপসাগরে যে 215 থেকে 260 কিলোমিটার পার ঘন্টা গতিবেগ সম্পন্ন ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হয়েছিল তা ফাইলিন নামে পরিচিত। বর্তমান সময়ে এটি ভারতের দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে গণ্য হয়। 4 অক্টোবর 2013 সালে থাইল্যান্ডের উপকূলে প্রথমে এই ফাইলিন নামক ঘূর্ণিঝড়ের আবির্ভাব হয়। এরপর 7 অক্টোবর এটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এসে পৌঁছে এবং 12 অক্টোবর ওড়িশার গোপালপুর এলাকায় তাণ্ডব চালায়। ফলাফল 1, এর প্রভাবে বহু গাছপালা, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। 2, সমুদ্রের জল রাস্তায় এসে রাস্তা প্লাবিত হয়। 3, বেসরকারি মতে প্রায় 12 মিলিয়ন লোক ক্ষতিগ্রস্ত হয়। 4, প্রায় 5,50,000 মানুষকে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূল থেকে অন্যত্র সরিয়ে ফেলা হয়। 5, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রায় 696 মিলিয়ন মার্কিন ডলার $2013 USD সম্পত্তি ক্ষতি হয়। পার্থক্য লেখো। প্রশ্ন 1, পরিবেশের অবক্ষয় ও পরিবেশ দূষণ। 1, বিষয়ের ধারণা। মানুষের হস্তক্ষেপের ফলে সামগ্রিক পরিবেশের গুণগত মানে অবনতি হওয়াই হলো পরিবেশের অবক্ষয় বা অবনমন। পরিবেশ দূষণ প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট কারণে পরিবেশের বিভিন্ন উপাদানে কলুষিত হওয়াকে পরিবেশ দূষণ বলা হয়। 2, প্রকৃতি। পরিবেশ দূষণ পরিবেশের অবক্ষয়কে ত্বরান্বিত করে। পরিবেশ দূষণ বিভিন্ন দূষিত পদার্থ পরিবেশ দূষণের জন্য দায়ী। দূষণ পরিবেশ অবনমনের মূল কারণ। 3, ব্যাপকতা। মানুষের হস্তক্ষেপের ফলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পরিবেশের মান কমে যাওয়া হয় পরিবেশ অবক্ষয়। স্থানীয়ভাবে বা কোনো অল্পস্থানব্যাপী বিশেষ কোনো ধরনের পরিবেশের মান নেমে যায় হয় পরিবেশ দূষণে। 4, স্থায়িত্ব। পরিবেশের অবনমন দীর্ঘস্থায়ী, পরিবেশ দূষণ ক্ষণস্থায়ী। প্রশ্ন 2, প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়। ধারণা। প্রাকৃতিক দুর্যোগ। প্রকৃতির যে সমস্ত বিষয়গুলি মানুষের জীবনযাত্রার উপর ক্ষতিকর প্রভাব ফেলে তা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। যেসব দুর্ঘটনা মানুষের দুর্গতির কারণ হয়, যা মানুষের জীবনযাত্রাকে বহুদিন ধরে ব্যাহত করে, তা বিপর্যয়। এই সম্পর্ক। প্রাকৃতিক দুর্যোগ। বিপর্যয় আগে দুর্যোগ ঘটে, তাই দুর্যোগ হলে বিপর্যয় সৃষ্টি করে। বিপর্যয় দুর্যোগের পরিণতি হলো বিপর্যয়, তাই বিপর্যয় হলো দুর্যোগের ফল। পৃষ্ঠের সংখ্যা 184। ব্যাপ্তিকাল। প্রাকৃতিক দুর্যোগ। দুর্যোগ সীমিত সময়ের ঘটনা, ব্যাপ্তিকাল অনেক কম। বিপর্যয়ের স্থায়িত্বকাল অনেক বড়, কয়েক শতাব্দী হতে পারে। পরিণতি।
সব দুর্যোগ বিপর্যয়ে পরিণত হবে এমন নয়, অর্থাৎ দুর্যোগ বিপর্যয়ে পরিণত হতেও পারে বা নাও হতে পারে। বিপর্যয় হতে গেলে অবশ্যই দুর্যোগ সৃষ্টি হতে পারে, অর্থাৎ সব বিপর্যয়ই দুর্যোগ, কিন্তু সব দুর্যোগ বিপর্যয় নয়। প্রশ্ন 3, প্রাকৃতিক দুর্যোগ ও মনুষ্য সৃষ্ট দুর্যোগ। ধারণা: প্রাকৃতিক বিভিন্ন ঘটনা যখন পরিবেশের স্বাভাবিক অবস্থাকে বিঘ্নিত করে তখন তা প্রাকৃতিক দুর্যোগ। মানুষের বিভিন্ন কার্যকলাপ যখন পরিবেশে ক্ষতি করে তখন তা মনুষ্য সৃষ্ট দুর্যোগ। সৃষ্টির কারণ: প্রাকৃতিক দুর্যোগ হঠাৎ করে আসে। মনুষ্য সৃষ্ট দুর্যোগ মানুষের নানা কার্যকলাপ ক্রমপুঞ্জিত হতে হতে একদিন তা ব্যাপক আকার ধারণ করে। 3, প্রভাব: এই অঞ্চলে দুর্যোগ বায়ুমণ্ডল বা ভূপৃষ্ঠে ঘটল, এর প্রভাব কেবল ভূপৃষ্ঠেই পড়ে। ভূপৃষ্ঠের প্রকার দুর্যোগ সৃষ্টি এবং ভূপৃষ্ঠের প্রভাব পড়ে। উদাহরণ: ভূমিকম্প, সাইক্লোন, শিলাবৃষ্টি প্রভৃতি এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ। মনুষ্য সৃষ্ট দুর্যোগ: দাঙ্গা, রাজনৈতিক বা ধর্মীয় হিংসা প্রভৃতি মনুষ্য সৃষ্ট দুর্যোগ। প্রশ্ন 4, প্রাকৃতিক দুর্যোগ ও অপ্রাকৃত পরিবেশ। প্রকৃতির পরিবেশ ধারণা: মানুষের চারদিকে প্রকৃতি যে ধরনের পরিবেশ তৈরি করে তা প্রাকৃতিক পরিবেশ। অপ্রাকৃতিক পরিবেশ: প্রকৃতির মধ্যে মানুষ তার নিজের প্রয়োজন মতো যে ধরনের প্রকৃতি নির্মাণ করে তা অপ্রাকৃতিক পরিবেশ। 2, উপাদান: প্রকৃতির উপাদানই হচ্ছে উপাদান, যেমন ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, মাটি, ভৌগোলিক অবস্থান, সমুদ্র, জীবজন্তু প্রভৃতি। অপ্রাকৃতিক পরিবেশ: জনবসতি, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, বর্ণ, জাতি, রাজনীতি প্রভৃতি বিষয়গুলো অপ্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট উপাদান। 3, নিয়ন্ত্রক: প্রকৃতি এই পরিবেশের নিয়ন্ত্রণ করে, তবে বর্তমানে প্রাকৃতিক পরিবেশে হস্তক্ষেপ করে নিয়ন্ত্রণ করতে চাইছে। অপ্রাকৃতিক পরিবেশ: মানুষ এই পরিবেশ নিয়ন্ত্রণ করে, তবে পরিবেশের উপর নির্ভর করে অনেক সময় অপ্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রিত করে। সৃষ্টিকর্তা: প্রাকৃতিক পরিবেশ, এই পরিবেশ সৃষ্টিতে মানুষের কোনো ভূমিকা নেই। অপ্রাকৃতিক পরিবেশ, এটি মানুষের তৈরি পরিবেশ। ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 5। নিচের প্রশ্নগুলো 11 থেকে 12টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, সভ্যতা বিবর্তন পরিবেশের উপর কি প্রভাব ফেলেছে? মানুষ একসময় বন থেকে ফল সংগ্রহ করত বা পশু শিকার করে জীবন নির্বাহ করত। তারপর সময়ের সাথে সাথে মানুষ উন্নত হয়েছে এবং যে সমস্ত বিবর্তনকালের মধ্য দিয়ে মানুষকে যেতে হয়েছে সেগুলি হলো: 1, শিকার ও খাদ্য সংগ্রহের কাল; 2, পশুপালন ও পশুচারণের কাল; 3, কৃষিকার্যের কাল; 4, বিজ্ঞান ও প্রযুক্তি ও শিল্পোন্নয়নের কাল। শিকার ও খাদ্য সংগ্রহের কাল: এই পর্যায়ে মানুষ প্রকৃতির কোন রকম পরিবর্তন না ঘটিয়ে জীবনযাপন করত, ফলে এই পর্যায়ে মানুষ পরিবেশে কোনো ক্ষতি করেনি, বরং প্রাকৃতিক উপাদান ব্যবহার করে আগুনের ব্যবহার শিখেছে, মাংস পুড়িয়ে খেতে শিখেছে। পৃষ্ঠা সংখ্যা 185। বন থেকে ফলমূল সংগ্রহ করে তা খেতে শিখেছে, এর সঙ্গে বন্য প্রাণীর থেকে আত্মরক্ষা করতে শিখেছে। পশুপালন ও পশুচারণের কাল: আগুন জ্বালাতে শেখা এবং তা ব্যবহারের পর সভ্যতা বিবর্তনের গুরুত্বপূর্ণ পর্যায়ের সূচনা হয়, তা হলো পশুদের বশ করা এবং স্থানান্তরে বিচরণ বা পশুচারণ করা। প্রাথমিক পর্যায়ে মূলত দুধ এবং মাংসের জন্য পশুপালন আরম্ভ করে, কিন্তু তার পরবর্তীকালে পশুর খাদ্য, মানুষের বসতি নির্মাণের জন্য উদ্ভিদ হত্যা শুরু হলো এবং প্রকৃতিকে শোষণ করার কাজ শুরু হলো। পৃষ্ঠা 185-তে কৃষিকার্যের কাল: খাদ্য জোগানের জন্য কৃষি জমি তৈরি এবং কৃষির প্রচলন সভ্যতা বিবর্তনের উল্লেখযোগ্য ঘটনার ফলে মানুষ স্থায়ী বসতি গড়ে তোলে। বনভূমি কেটে কৃষি জমি তৈরি করে চাষবাস শুরু হয়। প্রায় 7,500 বছর আগে এভাবেই পরিবর্তনের মধ্যে দিয়ে কৃষিভিত্তিক সভ্যতার উদ্ভব হয়। জনসংখ্যা বৃদ্ধির জন্য কৃষি জমির পরিমাণ বাড়তে লাগলো এবং পরিবেশ মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হতে থাকলো। অত্যধিক রাসায়নিক সার, কীটনাশকের ব্যাপক ব্যবহার, অতিরিক্ত জলসেচ, উচ্চ ফলনশীল বীজের ব্যবহার পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলেছে। বিজ্ঞান, প্রযুক্তি ও শিল্পায়নের কাজ: মোটামুটি 1860 সাল থেকে শিল্প বিপ্লবের সময় থেকেই পরিবেশ দ্রুত পরিবর্তিত হতে থাকলো, বাড়তে থাকলো জনসংখ্যা। কৃষি, শিল্প আর বসতির জন্য জমির চাহিদা দ্রুত বৃদ্ধি পেতে লাগলো এবং তৈরি হলো নতুন রাস্তাঘাট, কলকারখানা, শহর, নগর। সম্পদ নির্বিচারে লুট করতে থাকলো মানুষ। উন্নয়নের নামে বিশ্বযুদ্ধ, সামরিক অস্ত্র, পরীক্ষা নিরীক্ষা, অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বর্তমান পরিবেশ আজ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এর ক্ষতিকর প্রভাব আমরা সকলে অনুভব করতে পারছি। প্রশ্ন 2, পরিবেশ অবনমনের কারণগুলো লেখো। পরিবেশ অবনমন বলতে বোঝায় পরিবেশের গুণমান হ্রাস পাওয়া। প্রকৃতি এবং মানুষের নানাবিধ ক্রিয়াকলাপ যখন পরিবেশের ভারসাম্য নষ্ট করে দেয় তখন তাকে পরিবেশের অবনমন বলা হয়। পরিবেশের অবনমন দুভাবে হতে পারে: 1, প্রাকৃতিক কারণে; 2, মনুষ্য সৃষ্ট কারণে। প্রাকৃতিক কারণে: কখনো কখনো প্রকৃতি নিজেই পরিবেশের অবনমনের জন্য দায়ী, যেমন 1, অগ্ন্যুৎপাত; 2, বন্যা; 3, খরা; 4, ভূমিকম্প; 5, ধস; 6, সুনামি; 7, দাবানল; 8, অম্লবৃষ্টি; 9, মিথেন গ্যাস বৃষ্টি; 10, ব্যাপক তুষারপাত ও তুষারঝড়; 11, হরকাবান; 12, ঘূর্ণিঝড় প্রভৃতি প্রাকৃতিক। প্রতিবন্ধকতাগুলির জন্য পরিবেশে যথেষ্ট অবনমন হয় এবং পরিবেশ দূষিত হয়। বনভূমির ধ্বংসসাধন, বাতাসে CO2 পরিমাণ বৃদ্ধি, নদীগর্ভে অতিরিক্ত পলি সঞ্চয়, ধূলিঝড় প্রভৃতি পরিবেশের জন্য কিছু না কিছু ক্ষতি করে। এর ফলে জৈব বৈচিত্র্য নষ্ট হয়, মানুষ ও অন্যান্য প্রাণীদের মৃত্যু হয়।
মনুষ্য সৃষ্ট কারণ হচ্ছে বর্তমান মানুষই পরিবেশ অবলম্বনের জন্য সর্বাপেক্ষা দায়ী। মানুষের অদূরদর্শী কার্যকলাপ পরিবেশের অপূরণীয় ক্ষতি করছে। যে সমস্ত কারণে মানুষ পরিবেশনে অবনমন ঘটাচ্ছে তা হলো: 1. জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত দহন, 2. জনসংখ্যার মাত্রাতিরিক্ত বৃদ্ধি, 3. নগরায়ন, 4. কৃষি যান্ত্রিকীকরণ, 5. সামরিক অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা এবং যুদ্ধ, 6. কৃষিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ, কৃষিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ, শিল্পের বর্জ্য পদার্থ পুকুর এবং নদী ও সাগরে স্থানান্তর, আর সম্পদের অপ্রয়োজনীয় ব্যবহার নয় নির্বিচারে গাছ কাটা, 10. প্রয়োজনে অধিক খনিজ পদার্থ আহরণ, 11. প্রবহমান জলধারাকে বাদ দিয়ে বেঁধে তাকে ব্যবহার করা, 12. প্লাস্টিক ও অজৈব পদার্থের সীমাহীন ব্যবহার, 13. পারমাণবিক চুল্লি এবং পারমাণবিক বোমার ব্যবহার ইত্যাদি। প্রশ্ন 3. সমাজের উপর পরিবেশ অবনমনের প্রভাব কতখানি তা আলোচনা করো অথবা পরিবেশ অবনমনের ফলাফল লেখো। বর্তমান সমাজের উপর পরিবেশ অবনমনের প্রভাবগুলোর নিম্নরূপ: 1. দূষণ। পরিবেশ অবনমনের জন্য অবশ্যম্ভাবী ফল হলো দূষণ, যেমন বায়ু দূষণ। অতিরিক্ত জীবাশ্ম জ্বালানি, কয়লা, খনিজ তেল ব্যবহার করে চালিত যানবাহন বা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে যে ধোঁয়া বের হয় তা থেকে বায়ু দূষণ ঘটে। 2. জল দূষণ। কলকারখানা বর্জ্য পদার্থ নদীর জলের সাথে মিশে অশোধিত খনিজ তেল সমুদ্রের জলের সাথে মিশে জল দূষণ ঘটে। 3. মাটি দূষণ। কৃষিতে রাসায়নিক সার, কীটনাশকের অতিরিক্ত ব্যবহার, অতিরিক্ত জলসেচ, বারবার মাটিতে লাঙল দেওয়ায় ভূমি দূষণ ঘটে। 2. বন্যা ও খরা। বন্যা ও খরা আসলে জলবায়ুগত অবনমন। একদিকে যেমন অধিক কারখানা বর্জ্য পদার্থ নদীর জলের সাথে মিশে অশোধিত খনিজ তেল সমুদ্রের জলের সাথে মিশে জল দূষণ ঘটায়। 3. মাটি দূষণ। কৃষিতে রাসায়নিক সার, কীটনাশক অতিরিক্ত ব্যবহার, অতিরিক্ত জলসেচ, বারবার মাটিতে লাঙল দেওয়ায় ভূমি দূষণ ঘটে। 2. বন্যা ও খরা। বন্যা ও খরা আসলে জলবায়ুগত অবনমন। একদিকে যেমন অধিক বনাঞ্চল ধ্বংসের জন্য খরা একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে, অন্যদিকে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য বন্যার প্রকোপ ক্রমশ বাড়ছে। এছাড়া ভূমিভাগে ক্ষয়, নদীর তলদেশে অধিক পলি সঞ্চয় ঘটায়, যা প্লাবনের সম্ভাবনা বাড়ায়। 3. বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন। জীবাশ্ম জ্বালানি অতিরিক্ত ব্যবহার বনভূমির ধ্বংস সাধন পৃথিবীর উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে। সেই সব কারণে পৃথিবীর 2 মেরু অঞ্চলে বরফ দ্রুত গলে গিয়ে সমুদ্রের জলে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। পৃষ্ঠা 186। 4. প্রাকৃতিক সম্পদের হ্রাস। পরিবেশ অবনমনের কারণে প্রকৃতি থেকে যাবতীয় সম্পদের বিলুপ্তি ঘটছে, অর্থাৎ নানাবিধ খনিজ সম্পদ, বনভূমি, পানীয় জল, উর্বর মাটি সবকিছুর উপরে এর বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। ফলে প্রকৃতি হচ্ছে শূন্য, রিক্তম, সম্পদহীন। জেনে রাখো, বিগত শতকের শুরুতে পৃথিবীতে অরণ্যভূমির পরিমাণ ছিল 700 কোটি হেক্টর। 2000 সালে তা 250 কোটি হেক্টর। 5. জৈব বৈচিত্র্য হ্রাস। লক্ষ লক্ষ বছর ধরে প্রকৃতির বুকে গড়ে ওঠা নানা প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী বিগত কয়েকশো বছর পৃথিবী থেকে বিলুপ্ত হচ্ছে। এভাবে দ্রুত জৈব বৈচিত্র্য হ্রাস পরিবেশের অবনমনকে ত্বরান্বিত করেছে। 6. ভূমিকম্প। পাহাড়ি ডালে চাষবাস, গাছ কেটে ফেলা, রাস্তাঘাট নির্মাণ, খনি থেকে খনিজ দ্রব্য সংগ্রহ করা, ভৌমজল অনিয়ন্ত্রিত ব্যবহার প্রভৃতি ভূমিকম্প ঘটাতে সাহায্য করে। 7. রাসায়নিক দুর্ঘটনা। বিভিন্ন শিল্প কারখানা, রাসায়নিক দুর্ঘটনা, পরমাণু কেন্দ্রে বিস্ফোরণ মারাত্মকভাবে পরিবেশে অবনমন ঘটায়, যেমন ভারতের ভোপাল গ্যাস দুর্ঘটনার উদাহরণ। আর রোগের প্রকোপ বৃদ্ধি। পরিবেশের গুণমান নষ্ট হলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়, ফলে ক্যান্সার, যক্ষ্মা, ম্যালেরিয়া, এনকেফালাইটিস ও অন্যান্য জ্বরঘটিত অসুখ ও ফুসফুসের রোগ, হার্টের রোগ, চিত্তচঞ্চলতা বৃদ্ধি প্রভৃতি রোগ দেখা যায়। প্রশ্ন 4. পরিবেশে অবনমন নিয়ন্ত্রণ বা প্রতিরোধী উপায়গুলি আলোচনা করো। পরিবেশে অবনমন এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে তা বন্ধ করতে না পারলে পৃথিবীর বিপদ আসন্ন। পরিবেশবিদরা পৃথিবী অবনমন নিয়ন্ত্রণের জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করেছেন। 1. শিক্ষার সচেতনতা, দারিদ্র্য দূরীকরণ। শিক্ষিত সচেতন মানুষ পরিবেশে অর্থ বোঝেন, সেই কারণে পৃথিবীর সকল মানুষকে সুশিক্ষিত করে তুলতে হবে যাতে সকলে মিলে পরিবেশকে রক্ষা করতে পারে। আবার দারিদ্রতা পরিবেশ অবনমনের জন্য দায়ী। দরিদ্র দেশগুলোকে শিক্ষার উন্নয়নের মাধ্যমে উন্নত এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে হবে। 2. পরিবেশ বান্ধব শক্তি ব্যবহার। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের ব্যবহার হ্রাস করে এবং বিকল্প চিরস্থায়ী পরিবেশ বান্ধব শক্তিকে ব্যবহার করতে হবে, যেমন বায়ু শক্তি, সৌরশক্তি, অন্যান্য শক্তি ব্যবহার বৃদ্ধি পেলে পরিবেশ দ্রুত আগের মতো সুস্থিত অবস্থায় ফিরে আসবে। 3. সম্পদের পুনর্ব্যবহার। যে কোনো সম্পদকে যাতে বারংবার ব্যবহার করা যায় তার উপর দৃষ্টিপাত করা দরকার। এই জন্য প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন। সম্পদের পুনর্ব্যবহার করলে সম্পদের সঞ্চয় ঘটানো সম্ভব হবে। জেনে রাখো, বর্তমানে পানীয় জলের সংক্রমণ ঠেকাতে ইউভি রশ্মি ব্যবহৃত হচ্ছে। এই রশ্মি জলে দ্রবীভূত বস্তুকে
জৈব বস্তুকে জারিত করে, ফলে জৈব জল জৈব বস্তুর সংক্রমণ থেকে মুক্ত হয়। 4. জনসংখ্যা নিয়ন্ত্রণ। জনসংখ্যা নিয়ন্ত্রণ পরিবেশকে অবনমনের হাত থেকে রক্ষা করতে পারে। অর্থাৎ কোনো দেশে জনসংখ্যা ও সম্পদের মধ্যে ভারসাম্য না থাকলে পরিবেশে অবনমন ঘটতে বাধ্য। ঠিক একই কারণে ভারতের মতো দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ খুব জরুরি। 5. জৈব বৈচিত্র্য সংরক্ষণ। জীবমণ্ডলে বৈচিত্র্য না থাকলে পরিবেশ ধ্বংস হবে। সে কারণে প্রতিটি প্রাণী উদ্ভিদকে তার নিজস্ব পরিবেশে বাঁচার সুযোগ করে দিতে হবে। 6. পরিকল্পিত উন্নয়ন। নির্দিষ্ট পরিকল্পনা, রাস্তাঘাট, রেলপথ, সড়ক, নগর পরিকল্পনা, শিল্প কারখানা, নদী বাঁধ নির্মাণ, বিদ্যুৎ কেন্দ্র প্রভৃতি স্থাপন করতে হবে যাতে পরিবেশ সুরক্ষিত হবে। 7. আইন প্রণয়ন। পরিবেশ সুরক্ষার বিষয়ে আইন প্রণয়ন এবং তার কঠোর প্রয়োগ পরিবেশ অবনমনের হাত থেকে মানব সমাজকে বাঁচাতে পারে। প্রশ্ন 5. সাম্প্রতিক উদাহরণসহ ভারতের পরিবেশ অবনমনের সংক্ষিপ্ত পরিচয় দাও। ভারত দ্রুত উন্নয়নশীল একটি দেশ। সেজন্য ভারতের সর্বত্র রাস্তাঘাট নির্মাণ, কলকারখানা স্থাপন, রেলপথ নির্মাণ, নগরায়ন, সম্পদ সংগ্রহ, অন্যান্য কাজ চলছে। কিন্তু এই সমস্ত কাজ একদিকে যেমন সামাজিক উন্নয়ন ঘটাচ্ছে, তেমনি অন্যদিকে পরিবেশের অবনমনের সূচিত করছে। এই উন্নয়নের সাপেক্ষে পরিবেশের অবনমনের কয়েকটি উদাহরণ হল নিম্নরূপ: সবুজ বিপ্লব ও কৃষিভূমির অবনমন। 1970-এর দশকের প্রথমার্ধে পাঞ্জাব, হরিয়ানা প্রভৃতি রাজ্যে কৃষির উন্নতির জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় তার ফলে ওই অঞ্চলে কৃষিতে ব্যাপক ফলন ফলে, যা সবুজ বিপ্লব নামে পরিচিত। কিন্তু অভূতপূর্ব সাফল্যের পেছনে কৃষি জমির অবনমন দায়ের জন্য পরিবেশে বেশ কিছু সমস্যাও তৈরি হয়। পৃষ্ঠা 187। সমস্যা এ: একই জমিতে বারবার ফসল উৎপাদনের জন্য জমির সমস্যা উৎপাদন ক্ষমতা নষ্ট হয়েছে, তা ভূমি বন্ধ হয়ে পড়েছে। বি: জমিতে অতিরিক্ত কীটনাশক প্রয়োগ করার জন্য জমির আনুবীক্ষণিক জীব ধ্বংস হয়েছে। সি: রাসায়নিক সার অধিক ব্যবহার ভূমির বৈশিষ্ট্য পরিবর্তন করেছে। ডি: অতিরিক্ত জলসেচ জমিকে লবণাক্ত করে দিয়েছে। ই: উচ্চ ফলনশীল বীজের ব্যবহার ফসলের নানা ধরনের জিনগত ত্রুটিকে সামনে আনছে। এফ: ভৌমজলে অতি ব্যবহারে ভৌমজলের স্তর নেমে গেছে। জি: বর্তমানে চাষ পদ্ধতি এত ব্যয়বহুল হয়ে গেছে যে সাধারণ কৃষকের পক্ষে তা অসহনীয় হয়ে উঠেছে। জলাভূমি ভরাট ও পরিবেশ অবলম্বন, বন্যা নিয়ন্ত্রণ ও ভৌমজলের পরিমাণ বৃদ্ধি, কৃষিতে জলসেচন, নোংরা জলের পরিশোধন, বৃষ্টির জল ধারণ প্রভৃতি নানা কাজে জলাভূমি পরিবেশকে রক্ষা করে। কিন্তু পূর্ব কলকাতার বিখ্যাত একটি জলাভূমি এখন নানা সমস্যায় জর্জরিত, যা পরিবেশে অবনমনকে সূচিত করে। সমস্যাগুলি হলো: সমস্যা এ: কিছু পরিমাণ জলাভূমি বুঝিয়ে দিয়ে সেই জায়গায় অনেক বহুতল বাড়ি নির্মিত হয়েছে, ফলে জলতাও কমছে, জলে ও মাটিতে লবণতার পরিমাণ বেড়েছে। বি: জলাভূমি ভরাট করার ফলে পার্শ্ববর্তী অঞ্চলে বন্যা বা প্লাবনের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। সি: এই জলাভূমি শহরকে আবর্জনা ফেলার জন্য ব্যবহার করার ফলে এখানে জল, মাটি, বায়ু যথেষ্ট পরিমাণে দূষিত হচ্ছে। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।